সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর পদত্যাগের তথ্যটি কি আসলেই সঠিক? সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেছে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়। আজ বিকেল 5:30টার দিকে মন্ত্রণালয়ে গিয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। কোটায় হামলাকারীদের শনাক্ত নামের একটি ফেসবুক গ্রুপে নয়নতারা নামের একটি আইডি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ খুশির দিন, ফারুকী আউট, মাহতাব স্যার ইন। একই গ্রুপে হাবিবুল্লাহ ওসামা নামের আইডি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, আলবিদা ফারুকী, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মনসুর ব্যাপারী নামের অপর ফেসবুক আইডি থেকে করা পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ খুশির দিন, ফারুকী আউট, আসিফ মাহতাব ইন। ফেসবুকে ছড়িয়ে পড়া এই তথ্যের বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আব্দুল মালেক সমকালকে বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। উপদেষ্টা মহোদয় তার কাজে ব্যস্ত রয়েছেন। গত 10ই নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি পোস্ট করে জানিয়েছেন, আগামীকাল সোমবার ফারুকী প্রধান উপদেষ্টার সঙ্গে কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবেন। এদিকে ঐতিহাসিক সুযোগ যেন হাতছাড়া না হয়, দেশবাসীর কাছে ডক্টর ইউনূসের আবেদন। ঐতিহাসিক সুযোগ যেন হাতছাড়া না হয়, সেই বিষয়ে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা 2 দিন পর চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো, সেই সুযোগটা যেন কোনো রকমেই হাতছাড়া করে না দিই। এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ, ধর্ম, তরুণ, বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন। রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্টে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে 23 জন নতুন বিচারক। বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টাই করা হচ্ছে। বিচার বিভাগে সংস্কারের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিচারপতিদের নিয়ন্ত্রণাত্মক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে। শুধু বিচার বিভাগই নয়, সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকে রক্ষা করতে আমরা সচেষ্ট রয়েছি। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী 150 ব্যক্তির তালিকা তৈরি এবং 79 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। 15% হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ে 19,084 জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি এবং 13,449 জনকে বদলি এবং 12,636 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে হাসপাতালে দুঃখের ছবি, জেনেভায় ষড়যন্ত্রের হাসি। সম্প্রতি সংঘটিত 2টি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একটি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের নজিরবিহীন প্রতিবাদ এবং অন্যটি সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার চেষ্টা। দায়িত্ব নিয়ে 100 দিন পার করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিশেষ বার্তাবহ এই ঘটনা দুইটি। বুধবার দুপুরে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ দূত সারা কুক। আহতদের দাবি, তাদের একটি অংশকে না দেখেই স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল ত্যাগের চেষ্টা করায় তারা আহত ও ক্ষুব্ধ হয়েছেন, প্রতিবাদ করেছেন। পরে তাদের সঙ্গে প্রতিবাদে যুক্ত হয়েছিলেন পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীরাও। নূরজাহান বেগম ওই হাসপাতালে আহতদের দেখতে যাননি। আহত রোগীদের প্রতিবাদ গড়িয়েছিল সড়ক
পর্যন্ত। পঙ্গু হাসপাতালের সামনের সড়কে গভীর রাত পর্যন্ত অবস্থান নিয়ে তারা প্রতিবাদ দেখান। উপদেষ্টাদের হাজির হয়ে তাদের সঙ্গে কথা বলার আলটিমেটাম দেন। দুপুরে ঘটে যাওয়া ঘটনার সূত্র ধরে চলা এই প্রতিবাদ থামাতে প্রায় শেষ রাতে সেখানে ছুটে যেতে হয় 4 উপদেষ্টাকে। তাদের আশ্বাস, আপাতত আহতরা হাসপাতালে ফিরে যান। কিন্তু এদিনের এই ঘটনা ভয়াবহ এক দুঃখ ও বেদনার ছবি তৈরি করে রেখে গেছে। গত 16 বছর স্থায়ী স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা অপসারণে ছাত্র জনতা এবং যে নজিরবিহীন আন্দোলন গড়ে তুলেছিল, বুক পেতে জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি সেই আন্দোলনকারীদের যারা আহত হয়েছেন তাদের উপযুক্ত চিকিৎসা না দিতে পারা, পুনর্বাসনের উদ্যোগ না নিতে পারার এই ছবি বলে দেয় সরকার এবং রাজনৈতিক দলগুলো তাদের দায় এবং দায়িত্বের কতটা উদাসীন। এদিকে হাসপাতালের শত শত আহত রোগী নামে মাত্র চিকিৎসা পেয়ে অবর্ণনীয় কষ্টের সময় পার করছেন। অন্যদিকে প্রায় 1,500 পরিবার সময় পার করছে স্বজন হারানোর নিদারুণ কষ্ট নিয়ে। গণ আন্দোলনে বয়ে যাওয়া রক্তের ধারা শুকানোর আগেই কিছু রাজনৈতিক দল সর্বত্র দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নেমেছে। দ্রুত নির্বাচন আদায়ে সরকারের প্রতি চাপ তৈরির চেষ্টা হচ্ছে। অনেকে বলছে গণ আন্দোলনের অংশ নিয়ে আহত হওয়া ব্যক্তিদের এ পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে না পারা সম্মিলিত ব্যর্থতা। এখানে সরকার ব্যর্থ হয়েছে, রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ শুরুতে হাসপাতালে কয়েক হাজার মানুষ চিকিৎসা নিয়েছে, তাদের পুরো শৃঙ্খলায় আনাটা কঠিন ছিল, তাদের তালিকা করা কঠিন ছিল। কিন্তু এখন তো হাতে গোনা মানুষ চিকিৎসা নিচ্ছে যাদের আরও দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এই রোগীদের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারছে না, এটা বিশ্বাসযোগ্য নয়, এটি স্রেফ গাফিলতি। স্বাস্থ্য উপদেষ্টা এ পর্যন্ত কদিন হাসপাতালে গেছেন আহতদের খোঁজ নিতে, এ প্রশ্ন সামনে এসেছে। আর তিনি যখন পঙ্গু হাসপাতালে গেলেন তখন সব আহতকে দেখে আসতে অসুবিধা কি ছিল? তিনি সময় নিয়ে পাশের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আহতদের দেখতে গেলেন না কেন? যখন আহতরা ক্ষুব্ধ হয়ে নিচে নেমে এলেন তখন তিনি সেখান থেকে চলে আসলেন কেন? তাদের সঙ্গে কথা বললে তো ঘটনাটা সেখানেই থেমে যেতে পারত। এই আহতরা তো কেউ সরকার বিরোধী না, বরং তাদের আন্দোলনের ফল, তাদের আত্মত্যাগের ফল এই সরকার। তাহলে কেন উপদেষ্টাকে ভয়ে হাসপাতাল ত্যাগ করতে হয়েছে? আহতদের সঠিক চিকিৎসা দিতে না পারার ভয়টাই কি উপদেষ্টাকে তাড়া করেছিল? উপদেষ্টা নিজের গাড়ি ছেড়ে অন্য গাড়িতে করে হাসপাতাল ত্যাগের পর সেখানে অবশ্য ছুটে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আহতদের বুঝিয়ে হাসপাতালে ফেরানোর নানা চেষ্টা করেছেন, কিন্তু কাজ হয়নি। সে সময় হাসনাত বলেছিলেন, চিকিৎসার দাবিতে আহতদের বিক্ষোভ আর সড়কে অবরোধের চিত্রটি বড় বেদনার এক চিত্র। এটি কারো কাম্য ছিল না, কিন্তু দেখতে হচ্ছে। এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। হাসনাত আব্দুল্লাহরা যে আন্দোলনের সূচনা করেছিলেন তারই জেরে প্রবল পরাক্রমশালী সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিতে পেরেছে। এই সরকার আন্দোলনকারী আহতদের চিকিৎসা নিশ্চিত করতে না পারাটা হাসনাতের জন্য কষ্টের কারণ হওয়াটাই স্বাভাবিক। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের নিয়ে বৃহস্পতিবার অবশ্য বৈঠক করেছেন সরকারের উপদেষ্টারা। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও ছিলেন। বৈঠকে চিকিৎসা ঘাটতি সহ নানা বিষয় উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত আহতদের চিকিৎসার বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করা হবে। এছাড়া তাদের জন্য আজীবন চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আমরা আশা করব সরকারের এই প্রতিশ্রুতি যেন পূরণ হয়। আহতদের পূর্ণাঙ্গ ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা হবে। পঙ্গু হাসপাতালের ঠিক বিপরীত চিত্র দেখা গেছে সুইজারল্যান্ডের জেনেভায়। সেখানে সরকারি কাজে সফরে গিয়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশে ফেরার পথে বিমানবন্দরে হেনস্থার চেষ্টা করেন একদল লোক। ঘটনার ভিডিওতে দেখা যায় বিমানবন্দরে প্রবেশের পথে আইন উপদেষ্টাকে আসিফ নজরুলকে ঘিরে রাখেন একদল লোক। তারা উপদেষ্টাদের সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলছে, তর্ক বিতর্ক করছে, বারবার তার দিকে তেড়ে আসছে, ঘিরে ধরেছে, সামনে এগোতে দিচ্ছে না। তাকে বলছেন আপনি মিথ্যা বলেছেন। গণমাধ্যমের খবরে বলা হয় বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। যেখানে সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম জামাদার এবং সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। বলা হচ্ছে বাংলাদেশ দূতাবাস থেকে উপদেষ্টাদের তথ্য নিয়েই বিমানবন্দরে তারা হাজির হয়েছিল। এই তথ্য যে ঠিক ছিল তা প্রমাণ হলো দূতাবাস কর্মীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার ঘটনায়।